আজ আমি বলবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প। খুবই পরিচিত নাম বাংলা সাহিত্যে। দীর্ঘদিন ধরে উনি অসম্ভব ভালো ভালো উপন্যাস, ছোট গল্প তিনি লিখে আসছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস যাও পাখি, ছোট গল্পের মধ্যে কাগজের বউ, অসম্ভব ভালো ভালো উপন্যাস এবং ছোট গল্প। তার পাশাপাশি তিনি লিখতে শুরু করেন ছোটদের জন্য, এবং সেটাও সমানভাবে সমাদৃত আর জনপ্রিয় হয়। ওনার এক একটা অপূর্ব অপূর্ব ছোটদের জন্য লেখা, মনোজদের অদ্ভুত বাড়ি, গোসাই বাগানের ভূত, পটাশগড়ের জঙ্গলে, ঝিলের ধারে বাড়ি, অতুলনীয় এক একটা লেখা। আজ এরকমই একটা ছোটদের গল্প আমি বলবো, ছোট গল্প, সেটা হচ্ছে ঘুড়ি ও দৈববাণী। অঘোরবাবু একদম এক সাধারণ কেরানি, এক বেসরকারি অফিসের কেরানি। সাধারণ জীবনযাপন, আর পাঁচটা কেরানির সাথে তার কোনো ফারাক নেই। সকালবেলা অফিস, বিকেলে অফিস থেকে বাড়ি, রাত্রিবেলা সাংসারিক ছোটোখাটো কাজ, মেয়েকে পড়ানো, খাওয়া দাওয়া, ঘুম, এবং পরের দিন আবার অফিস। খালি একটা জায়গায় অঘোরবাবু সবার থেকে একটু আলাদা। সেটা হচ্ছে প্রত্যেক দিন অফিস থেকে ফিরে বিকেলের চাটুকু খেয়ে অঘোরবাবু ছাদে চলে যান। আর সেখানে অঘোরবাবু পাক্কা 1 ঘন্টা ঘুড়ি ওড়ান। ভারী ভালো লাগে অঘোরবাবুর। না, তিনি প্যাঁচ খেলেন না, অন্যান্য ঘুড়ির সাথে কাটাকুটিতে যান না। তিনি ঘুড়িটাকে উড়িয়ে দেন আকাশে, বহুদূর এগিয়ে ঘুড়িটা ছোট্ট হয়ে যায়, হাতের সুতোয় এক মারাত্মক টান পড়ে, অঘোরবাবু লাটাইটা ধরে চুপ করে দাঁড়িয়ে থাকেন, ঘুড়ির সেই টান অনুভব করেন। তারপর এক সময় আস্তে আস্তে ঘুড়িটা নামিয়ে অঘোরবাবু নিচে নেমে আসেন। আবার অঘোরবাবু জেকে সেই ফুলুরি দিয়ে মুড়ি খেতে খেতে সিরিয়াল দেখেন, মেয়েকে পড়ান, তারপর খেয়ে দিয়ে ঘুম। তাই এইরকমই একদিন সন্ধেবেলা অঘোরবাবু ঘুড়িটি নামালেন। অঘোরবাবু সেদিন একটা বড় একতে ঘুড়ি উড়িয়েছিলেন, লাল রঙের। সন্ধ্যের আধো অন্ধকারে ঘুড়িটা নামালেন। নামিয়ে হঠাৎ অঘোরবাবুর মনে হলো ঘুড়িতে কিছুটা লেখা আছে। উনি লেখাটা পড়ে স্তম্ভিত হয়ে গেলেন। তাতে লেখা, 17ই জুলাই তুমি অবশ্যই মারা যাবে, যদি না তুমি আজ একটা সাবান খেয়ে ফেলো। সাবান খাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। অঘোরবাবু বিচার করে দেখলেন যে সাবান খেয়ে নেব, ছিছি, কি করে সম্ভব? কিন্তু ঘুড়ির মধ্যে লেখাটা এলো কোত্থেকে? 7-5 ভেবে অঘোরবাবু পাশের বাড়িতে পরঞ্জয়বাবু ছিলেন, ফিজিক্সের নামকরা অধ্যাপক, তার কাছে গেলেন। তিনি সবটা শুনে বললেন যে মনে হচ্ছে কেউ আপনার সাথে রসিকতা করেছে। অঘোরবাবু বলল, রসিকতা? আকাশের ওই অত উঁচুতে ঘুড়িটা উঠছিল, আমি স্পষ্ট দেখেছি, যখন উড়িয়েছি তখন তাতে কিচ্ছু লেখা ছিল না, ওই অত ওপরে রসিকতাটা কে করবে? পরঞ্জয়বাবু কিছুক্ষণ চিন্তা করে বললেন, এটা একটা যুক্তি বটে, কিন্তু যাই হোক না কেন আপনাকে বলি, সাবানটি খাবেন না, নেহাতি ভয়ঙ্কর পেট খারাপ হবে, আর যাই করুন সাবানটি খাবেন না। যুক্তির কথা অঘোরবাবু মেনেও নিলেন। বাড়িতে এলেন। বাড়িতে এসে 7-5 ভেবে টুক করে তিনি বাথরুমে ঢুকে একটা লাক্সের রোজ সাবান কচকচ করে চিবিয়ে খেয়ে ফেললেন। অখাদ্য খেতে, সারা মুখ, শরীর, পাকস্থলী অবধি যেন বিস্বাদ হয়ে গেল। বারে বারে একটা অদ্ভুত ঢেকুর উঠছে, আর তাতে গোলাপ গোলাপ গন্ধ। করবো ভেবে দেখলেন এরপরে যদি কোনো দিন সাবান খেতেও হয়, নিউট্রাল কোনো সাবান খাবেন, কোনো রোজ কি জেসমিন এরম কোনো সাবান তিনি খাবেন না। এবং পরঞ্জয়বাবু যা বলেছিলেন হুবহু অক্ষরে অক্ষরে মিলে গেল। ভয়ঙ্কর পেটের অসুখে কাহিল হয়ে গেলেন। পাড়ার ডাক্তার এলেন। পাড়ার ডাক্তার দীর্ঘদিন ধরে দেখছেন। নবীন ডাক্তার অঘোরবাবুকে দেখে বললেন, কি করেছেন কি, এরকম পেট খারাপ বানালেন কি করে? তো স্যালাইন দিতে হতে পারে, নার্সিংহোমে ভর্তি হতে পারে। যাই হোক, নার্সিংহোমে ভর্তি হতে হলো না, কিন্তু 2 দিন বাদে অঘোরবাবু কিঞ্চিৎ সুস্থ বোধ করলেন। ভয়ঙ্কর শরীর খারাপ গেল। 2 দিন বাদে বিকেলবেলা অঘোরবাবু আবার ছাতে উঠলেন, উঠে আবার ঘুড়ি ওড়ালেন।
সেদিনও সন্ধে হয়, ঘুড়িটা নামালেন ভয়ে ভয়ে। এতে কিছু লেখা নেই তো? দেখলেন না, আবারও লেখা আছে। 17ই জুলাই, তুমি অবশ্যই মারা যাবে যদি না কৃষ্ণকুণ্ডুর কান মুলে দাও। এবার কৃষ্ণকুণ্ডুর কান মুলে দেওয়া কিন্তু কঠিন ব্যাপার, কারণ কৃষ্ণকুণ্ডু যে সে লোক নয়। পাড়ার এক নাম করা কেষ্টবিষ্টু নেতা, আগে গুন্ডা ছিল, বর্তমানে পাড়ার নেতা হয়েছে। ভয়ঙ্কর চেহারা, তার এক গাদা সাঙ্গপাঙ্গ, দুর্গের মতো বাড়ি, তাতে দুটো কুকুর। সেই কৃষ্ণকুণ্ডুর কান মুলে দেওয়াই অসম্ভব। অগ্রবাবু বললেন, না না না, তার চেয়ে 17ই জুলাই মরে যাওয়াই ভালো, যদি মরে যেতেই হয়। কিন্তু কৃষ্ণকুণ্ডুর কান মুলে দেবেন কি করে? নিচে এলেন, এঘর ওঘর করলেন, আরেক দফা চা খেলেন, তারপর ফতুয়াটা পরে টুক করে বেরিয়ে গেলেন। কৃষ্ণকুণ্ডুর বাড়ির সামনে কৃষ্ণকুণ্ডুর সাঙ্গপাঙ্গরা গল্প করছে, আড্ডা মারছে, কিন্তু অগরবাবুকে কেউ খেয়াল করলেন না। ওরম একটা সাদামাটা লোক, কেউই খেয়াল করলেন না। অগরবাবু টুক করে গেট দিয়ে ঢুকে পড়লেন। ঢুকে সোজা বৈঠকখানায় কৃষ্ণকুণ্ডুর সামনে। বিশাল চেহারার কৃষ্ণকুণ্ডু একটা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে বসে মোবাইলে কি একটা করছিল। অগরবাবুর দিকে রক্তচক্ষু তুলে বাঁচ খাই গেল, বলে, কে যায়? কিছু বোঝার আগে অগরবাবু টুক করে হাত বাড়িয়ে কৃষ্ণকুণ্ডুর কানটা মুলে দিল। মুলে দিয়েই অগরবাবু পালাবার চেষ্টা করবেন, কিন্তু প্রথমটা ভ্যাবাচাকা খেয়ে গেলেও কৃষ্ণকুণ্ডু হঠাৎ চিৎকার করলেন, ধর ধর ধর, আর বলতে বলতে সাঙ্গপাঙ্গরা ধরে তাকে বেধড়ক মার মারল। মার মানে সে হাত পা খুলে যাওয়ার জোগাড়, জামা কাপড় ছিন্ন ভিন্ন হয়ে রক্তাক্ত হয়ে ধুকতে ধুকতে অগরবাবু ফিরলেন এবং কোমরের ব্যথা, পায়ের ব্যথা, সারা শরীরের বেদনা সব নিয়ে টানা 3 দিন শয্যাশায়ী রইলেন। অগরবাবুর স্ত্রী বেজায় রাগারাগি করলেন, তোমার হয়েছেটা কি এই বয়সে? তুমি মারামারি করতে গেলে কৃষ্ণকুণ্ডুর গুন্ডাদের সাথে, কি দরকার ছিল? তুমি সাথে পাঁচে থাকো না, একটা সাধারণ মধ্যবিত্ত মানুষ। আরও 3 দিন বাদে হাতের ব্যথা, পায়ের ব্যথা নিয়ে মোটামুটি হাঁটতে চলতে পারলেন। আর তারপর দিন অঘোরবাবু আবার ছাদে গিয়ে তার প্রিয় ঘুড়িটা ভালো করে দেখে নিলেন, না কোনো লেখা নেই, এবং আকাশে ওড়ালেন। দুরু দুরু বুকে সন্ধে নাগাদ তিনি ঘুড়িটা নামালেন। নামিয়ে দেখলেন লেখা আছে, 17ই জুলাইয়ের আর বেশি দিন বাকি নেই। বাঁচতে যদি চাও তাহলে বড় সাহেবের মাথায় ঘোল ঢেলে দাও। অবাক হয়ে গেলেন অঘোরবাবু। ও, তার মানে আমি শুধু মরলে চলবে না, গোটা পরিবার শুধু মরতে হবে? বড় সাহেব, সত্যিকারের সাহেব, তিনি একজন আমেরিকান সাহেব, জাঁদরেল, তার সাথে কোনোদিন কথাই বলেননি। অঘোরবাবু তো তার মাথায় ঘোল ঢেলে দিলেন। এই অসম্ভব, কিছুতেই করা যায় না। সারা রাতে পাশ করলেন, অঘোরবাবুর ঘুম এলো না। পরের দিন সকালবেলা পাড়ার দোকান থেকে 250 গ্রাম দই কিনে চিনি দিয়ে নুন দিয়ে ঘোল বানিয়ে একটা ফ্লাস্কে ঢেলে নিয়ে অঘোরবাবু কাঁধে ফ্লাস্ক নিয়ে গুটি গুটি অফিসে গেলেন। একবার বড়োবাবুকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বড় সাহেবের সাথে একবার দেখা করা যায়? বড়োবাবু খেকিয়ে উঠলেন, কেন? তুমি আদার ব্যাপারই, তোমার জাহাজের খবরে দরকার কি? বড় সাহেবের আমেরিকান ইংরেজি তুমি বুঝতে পারবে, যা করছো করো, কিচ্ছু দরকার নেই। কিছুক্ষণ উসখুস করে অঘোরবাবু গুটি 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 বড় সাহেবের ঘরের কাছে গেলেন। দেখলেন লাল আলো জ্বলছে। একটু বাদে আলোটা নিভে গেল। বড় সাহেবের ঘর থেকে 2-3 জন লালমুখ সাহেব বেরিয়ে গ্যাটম্যাট করে ইংরেজি বলতে বলতে চলে গেল। আর অঘোরবাবু ওই দরজাটা বন্ধ হওয়ার আগেই আরদালির চোখ এড়িয়ে সুট করে ঘরের মধ্যে ঢুকে গেল। বাঁচখাই সাহেব মাথা নিচু করে কাজ করছেন, মাথা জোড়া চকচকে টাক। অঘোরবাবুর পায়ের শব্দ পেয়ে মাথাটা তুলে বলেন, হোয়াট বাবু, হোয়াট ডু ইউ ওয়ান্ট? অঘোরবাবু তার উত্তর না দিয়ে আস্তে আস্তে ফ্লাস্কটা খুললেন। সাহেব চেয়ে আছে। তারপর যেই সাহেব একটু মাথাটা নিচু করেছেন, অঘোরবাবু ঢকঢক ঢকঢক করে ঘোলটা ঢেলে দিয়ে কোনো রকমে দৌড়ে অফিসের বাইরে এসে একটা ট্রামে চড়ে একেবারে বাড়িতে এসে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। কারণ অঘোরবাবু জানেন সব শেষ। তবু সেই দিন সন্ধ্যেবেলা অঘোরবাবু আবার ঘুড়ি ওড়াতে উঠলেন। ঘুড়িটা নামিয়ে দেখলেন লেখা আছে, শেষ কাজ, এইটা করতে পারলে বেঁচে যাবে, নইলে 17ই জুলাই মৃত্যু অবধারিত। ছাদ থেকে এখনই লাফিয়ে পড়ো। অঘোরবাবু বলেন, ও আচ্ছা, 17ই জুলাইয়ের বদলে আজকেই মেরে ফেলার চেষ্টা।
বোকা পেয়েছে, আমি ছাদ থেকে লাফাবো। ছাদে বেশ কিছুক্ষণ পায়চারি করলেন। তারপরে পাজামাটা একটু গুটিয়ে অঘোরবাবু ছাদের পাঁচিলের উপর উঠে দাঁড়ালেন। চারিদিকে একবার চেয়ে দেখলেন, ওই দূরে কামরাঙা গাছটা। ছোটবেলায় কত কামরাঙা খেয়েছে ওই গাছের পাশেই শিবুদের বাড়ি, সেখানে ক্যারাম খেলতে যেতেন। এই রাস্তায় কত ক্রিকেট খেলেছেন। শেষবারের মতো পাড়াটাকে দেখে একবার নমস্কার করে অঘোরবাবু লাফটা দিলেন। তারপরে খটাং ঝড়াং যা হওয়ার, সোজা ওখান থেকে অ্যাম্বুলেন্স, হাসপাতাল। 10 দিন বাদে অঘোরবাবু ফিরে এলেন। ক্যালেন্ডারে দেখলেন 19শে জুলাই, 17 তারিখ পেরিয়ে গেছে। আরও 3 দিন বাদে যখন অঘোরবাবু সুস্থ হলেন, তখন পাড়ার ওই রবিন ডাক্তার দেখতে এলেন। পরীক্ষা করে বললেন যে দারুণ ব্যাপার জানেন, আপনার পেটে যে পেট খারাপটা ছিল না, একেবারে একটা ক্রনিক ডিসেন্ট্রি, ওটা হাওয়া। অঘোরবাবু বুঝলেন সাবান খাওয়ার ফল। বলো, আর আপনার ওই যে হার্টের একটা ব্যামো ছিল, অ্যাঞ্জিনা, ওটাও দেখছি নেই। অঘোরবাবু বুঝলেন কৃষ্ণকুণ্ডুর কান মুলে দেওয়া, ওই টেনশন, ওই মার খাওয়া। বলে আর সবচেয়ে বড় কথা, আপনার দীর্ঘদিনের সায়াটিকার ব্যথাটাও নেই। অঘোরবাবু বুঝলেন পাঁচিল থেকে ঝাঁপিয়ে পড়া। কিন্তু অঘোরবাবু মেলাতে পারলেন না, ওই ঘোল ঢালাটা বাকি রয়ে গেল যে, সেটা কি হলো? সেটাও মিলে গেল। পরের দিন সকালবেলা একটা গাড়ি এসে দাঁড়ালো এবং একজন ইয়াং সাহেব লাপাতে লাপাতে এসে অঘোরবাবুকে জড়িয়ে ধরে বলল, কত কষ্টে তোমার বাড়ি খুঁজে পেয়েছি, কাল থেকেই তুমি অফিসে জয়েন করো। অঘোরবাবু অবাক হয়ে তাকিয়ে দেখলেন সেই সাহেব, অঘোরবাবুর বড় সাহেব, মাথায় ঘোল ঢেলে দেওয়ার জন্য এখন সোনালি ছিল ঢেউ খেলছে।